আপনারা কেন স্পিকার শারমিনকে গ্রেপ্তার করলেন? কে বলেছিল গ্রেপ্তার করতে? গ্রেপ্তার করার পরে আবার আপনি তাকে ছেড়ে দিলেন কেন? এত মানবিকতা কেন? নির্বাচনে যে কারচুপি করা হয়েছে বা ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হয়, এটা যে সত্য, এটা উপদেষ্টা রেজওয়ানার বক্তব্যের পরে আর নতুন করে বলার কিছু নাই। তিনি বলেছেন যে আমাদেরকে মেইন স্ট্রিমে যেতে দেওয়া হয়নি, তাহলে তো এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। আজকে যারা 49% ভোট পেয়ে 70% ভোটকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তাদের তো কাছের ঘরে বসে ঢিল ছোড়ার মতো অবস্থা। সংগ্রামী বন্ধুরা আমার, এখানে জামাত ইসলামীর নেতৃত্বে 8টি রাজনৈতিক দল তারা আন্দোলন করতেছিল এই 5 তারিখের পরিবর্তনের পরে, যে সংস্কার, বিচার এবং নির্বাচন হতে হবে। সংস্কার প্রশ্নে যে কি হয়েছে তা তো আপনারা দেখছেন, যে আজকে গণভোটের পরেও, গণভোট বিজয়ী হওয়ার পরেও তারা তা মানছে না। বিএনপি বিশ্বাস ভঙ্গ করেছে, বিএনপিও। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে সেদিন হয়তো আমি একটু বিপরীত জায়গাতে ছিলাম, কিন্তু ওইখানে যেই সমস্ত বক্তব্য উপস্থাপনা হতো, বিষয় অবতারণা হতো, এই সালাউদ্দিন সাহেবের মুখের দিকে তাকিয়েই কিন্তু এগুলো অনেকটা নির্ভর হতো। সেখানে আমরা যে আরো যেই দলগুলো ছিলাম, তিনি যেইভাবে কথা বলেন বা যেই ধারায় কথা বলেন, টোটাল কমিশনই তো তার দিকে অনুকরণ করে তারপরে ওইভাবে সিদ্ধান্ত নেওয়া হতো। এবং সবগুলো সিদ্ধান্ত কিন্তু এই বিএনপির তাকে সামনে রেখে নেয়ার পরে, তারপরে আজকে কেন তারা ইউটার্ন নিয়েছে? আজকে 8 দলের দাবি ছিল যে প্রথমে বিচার করতে হবে, সেই বিচারের জায়গা আজকে প্রশ্নবিদ্ধ করেছে। সেখানে আমরা দেখলাম যে তাজুল ইসলামের মতো একজন সাহসী এবং দক্ষ আইনজীবীকে সেখান থেকে সরিয়ে দিয়ে আজকে কি করা হচ্ছে? আপনারা কেন স্পিকার শারমিনকে গ্রেপ্তার করলেন? কে বলেছিল গ্রেপ্তার করতে? গ্রেপ্তার করার পরে আবার আপনি তাকে ছেড়ে দিলেন কেন? এত মানবিকতা কেন? আমরা তো দেখেছিলাম যে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের পরে তাকে বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে, কিন্তু শারমিনের বেলায় আপনারা মানবিকতা দেখালেন, অলরেডি জামিন দেওয়া শেষ। সাবের চৌধুরীর বেলায় একই কাজ করেছেন। তার মানে আজকে আপনাদের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে একে একে প্রমাণ হচ্ছে যে আপনারা ভারতের অনুকম্পা নিয়ে ক্ষমতায় এসেছেন। তারেক রহমান সাহেব বলেছিলেন যে এবারের যে নির্বাচন, এই নির্বাচনটা খুবই ক্রিটিক্যাল হবে, খুবই ক্রিটিক্যাল হবে। আমরাও অবস্থা দৃষ্টে যেভাবে সারা দেশে 11 দলীয় জোটের জোয়ার এসেছিল, আমরা ভেবেছিলাম যারাই ক্ষমতায় যাবে হয়তো 10টা 15টা আসনের ব্যবধান হবে, কিন্তু এই যে প্রায় 212টা 14টা আসন যারা দিয়েছে, আজকে তারাই তাদের পক্ষে তারা কাজ করছে। আওয়ামী লীগ এবং এদেশের সংখ্যালঘুদেরকে নির্বাচনের 2 দিন আগে ভারতের ইশারায় সরাসরিভাবে তাদেরকে বিএনপির পক্ষে দাঁড়া করানো হয়েছিল। যার কারণে বলবো, যেভাবেই হোক আপনারা সরকারে গেছেন, আপনারা আজকে এই গণভোটের রায় মেনে নেন। যদি গণভোটের রায় মেনে না নেন, আমরা জানি যে আপনারা আন্দোলন সংগ্রাম কি পারেন। দীর্ঘ 20 বছর আপনাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছি। ঈদের পরে, কোরবানির পরে, পরীক্ষার পরে, বর্ষার পরে আমরা কিন্তু এই রাস্তায় যাব না। অলরেডি গতকালকেই কিন্তু সালাউদ্দিন সাহেবের কণ্ঠ কিছুটা পরিবর্তন হয়েছে। ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা পরিকল্পিতভাবে কর্মসূচি দিলে পুরোটাই ঘুরে যাবে ইনশাআল্লাহ। আজকে এখানে আরেকটা কথা বলে শেষ করব। আমি তখন বিএনপির সাথে খুবই কাছাকাছি, তখন নিম্নকক্ষে পিআর নিয়ে দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম হচ্ছিল। আপনারা যদি এই দাবিতে আরেকটু অনড় থাকতে পারতেন, তাহলে পুরো ব্যবস্থাই কিন্তু আপনারা পেয়ে যেতেন। কিন্তু তখন আমরাও আতঙ্কে ছিলাম যে আপনাদের আন্দোলন বোধহয় যেভাবে চলছে এটার একটা পূর্ণতা পাবে, বা অথবা নির্বাচন, এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের দাবিকে মেনে নিতে তারা বাধ্য হবে। কিন্তু সেখান থেকে একটু ডিলে হওয়ার কারণে সেখানে কিন্তু নিম্নকক্ষের পিআর আর আমরা পাই নাই। যেই উচ্চকক্ষের পিআরে গণভোটে পাশ হওয়ার কথা, তাও আজকে তারা কিন্তু করতে চাচ্ছে না।
যার কারণে আমাদের পুরো প্যাকেজ গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া আমাদের এখন দ্বিতীয় কোনো দাবি নেই। একটাই দাবি যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আমরা আজকে আমাদের বুদ্ধিজীবী, আমাদের বিভিন্ন পেশার মানুষের সামনে আমরা আজকে অঙ্গীকার করছি যে আমরা এই গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া আমরা রাজপথ ছাড়ব না। গণভোটের রায়কে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এটার সাথে সরাসরি সম্পৃক্ত নিরাপত্তা ইস্যু, যেটা আমরা যেটা আমাদেরকে এফেক্ট করে কিন্তু সচরাচর আলোচনা করতে চাই না, সেটাকে আমি একটু সবার নজরে আনতে চাই। সারা পৃথিবী যখন মধ্যপ্রাচ্য ক্রাইসিস নিয়ে একটা ব্যাপক সংকটের মধ্যে পতিত হয়েছে, জ্বালানি সংকট, সার সংকট, যা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যেতে পারে জ্বালানি সংকটের সাথে, সেই সময় বাংলাদেশের নবনির্বাচিত সরকার বিরোধী দলকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে গণভোটের রায়কে মেনে দেশকে একত্রিত করে সংকট মোকাবেলায় চেষ্টা না করে দেশকে বিভক্তির পথে নিয়ে যাচ্ছে একটা উদ্দেশ্যমূলক কার্য সমাধানের লক্ষ্যে। এবং এই কার্যক্রমটা আমরা দেখছি বেপরোয়াভাবে করার চেষ্টা করছে। মনে হচ্ছে যেন একটা কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তারা 17 বছর অপেক্ষা করতে চায় না, হয়তো 17 মাসেই গত 17 বছরের অপকর্মটা শেষ করতে চায় আরো ভয়ঙ্করভাবে। অনেকেই দাবি করছেন যে বিএনপি, আওয়ামী লীগ ছিল সফল বিএনপি এবং বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ। আমরা সেই জিনিসটার কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। সবকিছু এখানে ডিপ স্টেট নিয়ে কথা হয়েছে। ডিপ স্টেটের একটা বড় অংশ হচ্ছে সশস্ত্র বাহিনী বা নিরাপত্তা বাহিনী। বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন সময় স্বাধীনতার পর থেকে একেবারে কন্টিনিউয়াসলি এই বাহিনীটাকে নিষ্ক্রিয় করা এবং ধ্বংসের যে পর্যায় শুরু হয়েছিল সেটা সম্পন্ন হয়েছে গত 17 বছরের হাসিনার শাসন আমলে। এবং সশস্ত্র বাহিনীকে একটা শোভাবর্ধনের বাহিনী হিসেবে পরিণত করা হয়েছে। এবং যে বাহিনীকে আমরা লক্ষ্য করছি মিডল ইস্টের রাজতন্ত্রকে রক্ষার জন্য তারা শত্রুর সাথে সমঝোতা করে জনগণের উপরে তাদের শক্তিকে প্রয়োগ করে, সেই কার্যক্রমটা আমরা বাংলাদেশে গত 17 বছরে করতে দেখেছি। বর্তমান সরকারকে আমরা আশা করেছিলাম ক্ষমতা নেওয়ার পর তারা এই বাহিনীকে হয়তো আবার শক্তিশালী করার পদক্ষেপ নেবে। আমরা প্রথম দেখলাম ডিজিএফআই প্রধানকে ভারত যেতে, যেটা অলরেডি আলাপে এসেছে। তারপরে দেখলাম পররাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী উনি চলে গেছেন। বাংলাদেশের সাথে আন্তর্জাতিক পর্যায়ে এই মুহূর্তে যে ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করছি, এক ইরান পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে যেভাবে মোকাবেলা করে বিশ্বের চতুর্থ সামরিক শক্তি এবং ইনফ্লুয়েন্সিয়াল শক্তি হিসেবে নিজেদেরকে জাহির করতে সক্ষম হয়েছে, যদিও এখনো যুদ্ধ শেষ হয় নাই, সেই পরিপ্রেক্ষিতে আমরা সেই যুদ্ধে আগ্রাসীর পক্ষ নিয়ে স্টেটমেন্ট দিচ্ছি এবং ইরানকেই আগ্রাসী দেশ হিসেবে ঘোষণা করে আমাদের তেলের জাহাজকে হরমুজে আজকে আটকে দিয়েছি। তখন আমরা কি করতে যাচ্ছি? আমরা রাশিয়ার থেকে তেল আনছি, যেটা আমাদের দেশে শোধন সম্ভব না। এটা ভারতে শোধন হবে পাইপলাইনে, যদি তাদের সারপ্লাস থাকে সেই তেলটা বাংলাদেশে আসবে। আমাদেরকে এখন উচিত নয়, যে অক্ষ এখন তৈরি হয়েছে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান, টার্কি, সৌদি আরব, সেই অক্ষের সাথে কি আমাদের সমঝোতা দরকার, নাকি যে অক্ষ পরাজিত পতনশীল সেটার সাথে আমরা সমঝোতা করে আমাদের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি সম্বলন, আমরা পরিকল্পনা প্রণয়ন করব, সেই বিষয়ের প্রতি আমি এখানে বিরোধী দলের নেতা সহ যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, জনগণ যারা আছেন, সবাইকে নিয়ে আমাদের ভাবতে হবে। আমি মনে করি আমাদের সংকট উত্তরণের জন্য এই বিষয়টাকেও গুরুত্বের সাথে উপলব্ধি করতে হবে। ধন্যবাদ সবাইকে। সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, তার বিরুদ্ধে আমাদেরও অনেক অভিযোগ আগেও ছিল বিভিন্ন বিষয়ে, তা বলবো না, কিন্তু তিনি সর্বশেষ সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পরে গোমর কিন্তু ফাঁস হয়ে গিয়েছে। তিনি বলেছেন যে লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা তিনি ট্রফি দিয়ে আসছেন। এই ট্রফি কি প্রধানমন্ত্রীর পদ? এটা তো আজকে প্রমাণ হচ্ছে। সবাইকে ধন্যবাদ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ।